আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ। প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার, মির্জা ফখরুল। পঞ্চদশ সংশোধনী, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি। আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান ডাক্তার জোবাইদা রহমানের। সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল, স্বাস্থ্যমন্ত্রী। সংসদ ভবনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন, মুক্তিযুদ্ধের অপমান, বাসদ। কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা সহ ৯ জনের মৃত্যু। নিম্নচাপে ঢাকা সহ দক্ষিণাঞ্চলে ৮০ কিলোমিটার ঝড়ের আভাস, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা। ১২,০০০-এর বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব। মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশি সহ আটক ২০০। খামেনির শেষ বিদায়, আকাশসীমা বন্ধ করছে ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। একসঙ্গে তিনি বাংলাদেশ সফরেও আগ্রহ প্রকাশ করেছেন। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া যুবরাজের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময়সূচি দুই দেশের সরকারের পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। সোমবার সকাল ৯টা ৪০ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সৌদি যুবরাজের পাঠানো চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ড সহ নানা কার্ডের মাধ্যমে সাধারণ প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করা হচ্ছে। গ্রামীণ জনগণের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এ সময় ৫ যুগ ধরে সিরডাপ পল্লী উন্নয়নে কাজ করছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সিরডাপের কাজ প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে। সোমবার সকাল 10:45 প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, রিটের পক্ষে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ডক্টর শরীফ ভূঁইয়া। এর আগে গত বছরের 13 নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইজিপি ডক্টর শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। গত ৩ নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়। আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। সোমবার রাজধানীর তেজগাঁয়ে সমাজ সেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন ও মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডাক্তার জোবাইদা রহমানকে স্বাগত জানান।
তিনি শিশুদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন। এ সময় ডাক্তার জুবাইদা রহমান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ, তারাই আগামীর বাংলাদেশ দেশ গড়ার সৈনিক। নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় ছোটবেলা থেকেই শিশুদের সততা ও নিয়মানুবর্তিতার ভিত্তি স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি মাসের মধ্যে সব ক্লিনিকে ডেলিভারি রুম করতে হবে, না হলে লাইসেন্স বাতিল করা হবে। সোমবার রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত 2 মাস ধরে উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। পরিচ্ছন্ন অভিযান চলছে এবং লার্ভা নিয়ন্ত্রণের জন্য আগামী 7 দিনের মধ্যে ট্যাবলেটের ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে পর্যাপ্ত বেড, মোবাইল সেবার ব্যবস্থা করা হয়েছে। একথা জানিয়ে তিনি আরও বলেন, স্যালাইনের ঘাটতি ছিল, তবে এখন পাইপলাইনে অনেক আনা হচ্ছে, পর্যাপ্ত রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জ্বর চলে যাওয়ার পরও চিকিৎসক যদি সন্তুষ্ট না হন, ততক্ষণ পর্যন্ত কোনো রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে না। প্লাজমা লিকেজের সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে কঠোর নজর দেওয়া হবে বলেও জানান তিনি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি অপমানজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে বজলুর রশিদ ফিরোজ বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র 7ম নৌবহর পাঠিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল। তিনি আরও বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অসম বাণিজ্য চুক্তি করেছে, যা দেশের অর্থনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরের পৃথক 3টি পাহাড় ধসে 8 রোহিঙ্গা সহ 9 জনের মৃত্যু হয়েছে। রবিবার রাত 1:10 দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের 15 নং জামতলী ক্যাম্পাসের D6 ব্লকে আশ্রিত রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসাইন বসতঘরের উপর পাহাড়ের মাটি ধসে এসে পড়ে। এ ঘটনায় কামাল হোসাইন ও তার স্ত্রী হুমায়রা বেগম এবং ছেলে মোহাম্মদ আনাসের মৃতদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলের চাপায় একরাম নামে এক শিশুর মৃত্যু হয়। সর্বশেষ রাত 3টার দিকে বালুখালী 11 নং রোহিঙ্গা ক্যাম্পের C11 ব্লকে পাহাড় ধসে নারী ও শিশুসহ 4 জনের মৃত্যু হয়। এদিকে কক্সবাজার শহরের 12 নং ওয়ার্ডের সপ্তার ঘোনা এলাকায় পাহাড় ধসে আলী আকবর নামে একজন মারা যান। সোমবার ভোররাতে 4টার দিকে কিছু সময় পর সপ্তার ঘোনায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় পাহাড়ে চাপা পড়ে একই পরিবারের 3 জন স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে। পরে আলী আকবরকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বঙ্গোপসাগরে নিম্নচাপ আর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বাংলাদেশে বর্ষাকাল যেন চিরচেনা রূপ পেয়েছে। উত্তরাঞ্চলে কিছুটা কম হলেও দেশের মধ্যে ও দক্ষিণাঞ্চলে রয়েছে বৃষ্টিমুখর, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। রোববার সবচেয়ে বেশি 101 মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আজ সকালে জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করে গত 1 সপ্তাহে 12,292 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সঙ্গে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে আরও 27,000-এর বেশি অভিবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। খবর গালফ নিউজের
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে 27,445 জন অভিবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে 25,412 জন পুরুষ এবং 2,033 জন নারী। বহিষ্কারের প্রস্তুতির অংশ হিসেবে 16,912 জনকে নিজ নিজ দেশের দূতাবাস বা কূটনৈতিক মিশনে ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। এছাড়া 4,174 জনকে বিমান টিকিটের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী কুয়ালালামপুরের চেরাস এলাকায় তামান মালুরি রাতের বাজারে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে বাংলাদেশি সহ 7 দেশের 200 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর অন্যান্য রাতের বাজার ও বিদেশিদের সমাগম স্থলেও একই ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশটির হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় অভিযানে অভিবাসন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে হুড়োহুড়ি শুরু হয়। সন্দেহভাজন অনেক অভিবাসী বিভিন্ন দিকে ছুটে পালানোর চেষ্টা করলেও আগে থেকে কৌশলগতভাবে অবস্থান নেওয়া কর্মকর্তারা তাদের আটক করেন। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে নিরাপত্তা ও আয়োজনের অংশ হিসেবে সোমবার আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখবে ইরান। দেশটির বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। যদিও আগের দিন রোববার জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠানের সময় বিমান চলাচল স্বাভাবিক ছিল, তবে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, সোমবার রাজধানীতে জনসাধারণের শোকানুষ্ঠান চলাকালে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। মঙ্গলবার থেকে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে, তবে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর আরও কিছু সময় বন্ধ থাকবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, 9 জুলাই চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষে উত্তর পূর্বাঞ্চলের মাশহাদের আকাশসীমাও পুরোপুরি বন্ধ থাকবে। ওই দিন শহীদ হাশিমি নেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রমও স্থগিত রাখা হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।